নমস্কার। এইসব ঘটনা সিপিএম আমলে ঘটতো, আমাদের আমলে এসব কিচ্ছু হয় না। কে বলছেন? দেখুন, রোজ রোজ তার নাম উচ্চারণ করতে আমার অত্যন্ত বিরক্তি বোধ হয়, সুতরাং তার নাম আমি করছি না। তিনি একজন ডাকাবুকো তৃণমূলী মন্ত্রী এবং দিদিমণির দক্ষিণ হস্ত বললেও বোধহয় কম বলা হয়। কি ঘটনা সিপিএমের আমলে ঘটত আর তৃণমূল আমলে সেটা আমূল বদলে গেছে, সেটা হলো সিপিএম জমানায় যে কোনো এলাকায় কেউ যদি কংগ্রেসি বাড়ি হতো তাহলে সিপিএম ক্যাডাররা অনেক সময় তাদের একঘরে করে দিতেন, সামাজিক বয়কটের মুখে পড়তে হতো। কিন্তু এটা সিপিএম জমানায় 1977 থেকে 2011 সাল পর্যন্ত অব্যাহত ছিল। এটা বলা একেবারে অসত্য ভাষণ হবে। একথা ঠিক যে ক্ষমতায় আসার পরে বেশ কিছুদিন বদলার স্পৃহা সিপিএমের ক্যাডারদের পেয়ে বসেছিল। অনেক গ্রামে পুকুরে কংগ্রেসি বাড়ি হলে পুকুরে ফলিডল ফেলে দেওয়া হতো যাতে সব মাছ মরে যায়। গায়ের জোরে ধান পাকলে কেটে নিয়ে যাওয়া হতো। এছাড়াও নানাবিধ ধোপানাপিত বন্ধ করে সেই পরিবারের জিনা যাকে বলে হারাম করে দেওয়া হতো। এখন তৃণমূল আমলে নাকি এটা উঠে গেছে। আমি ভাবি যারা এইসব কথা বলেন, আমার মা বলতেন মিথ্যে কথা বললেই যে এত মিথ্যে কথা বলিস না, তোর জিভ খসে পড়বে। কই, এদের তো জিভ কখনো খসে পড়ে না। একেবারে পোকার ফেস্ট সিপিএমের ঘাড়ে দায়িত্ব চাপিয়ে আর নিজেদের সাধুপুরুষ বলে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা যে কতটা হাস্যকর তাই নেতা শান্ত্রী মন্ত্রীরা খুব ভালো জানেন না। আর ইনি তো সর্ববিষয়ে বিশারদ, রবীন্দ্রনাথের বিশারদ, উর্দুর বিশারদ। ইদানিং দেখছি পাড়ায় তৃণমূলীরা কি করে সে সম্পর্কেও তিনি মিডিয়ার কাছে জ্ঞান বিতরণ করছেন। একবার পশ্চিমবঙ্গের একটা জনপদ দেখাতে যদি পারেন, শহর হোক অথবা গ্রাম, যেখানে সেখানকার মানুষ একেবারে নিশ্চিন্তে নিরাপদে কোনো রকম ভয়ভীতি ছাড়া তৃণমূলী দুর্বৃত্তদের গুন্ডামির কোনো রকম চিহ্ন মাত্র না থাকা একটা জায়গার নাম যদি বলতে পারেন তাহলে আমি আমার কথা প্রত্যাহার করে নেব। সিপিএম, দেয়ার ওয়াজ এ মেথড ইন দেয়ার ম্যাডনেস। তারা একঘরে করে দিত, কিন্তু যে একঘরে হতো সে বুঝতো, বাকি 5 জন চট করে বুঝতে পারত না। আর এরা কোনো কাজই একটা বুদ্ধির সঙ্গে, একটা কৌশলের সঙ্গে করতেই পারে না। তৃণমূল পার্টি হচ্ছে ধর তক্তা মার পেরেক। সুতরাং গুন্ডামিটাও এরা খুলেআম করে। কাউকে যদি সামাজিকভাবে বয়কট করতে হয়, একঘরে করতে হয়, তাহলে সেটাও তারা খুলেআম করে। সেদিক থেকে অবশ্য বলতে পারেন এই দলটা সিপিএমের তুলনায় গর্ধবদের নিয়ে ভর্তি হলেও অনেক ট্রান্সপারেন্ট। কাদের পাড়ায় এই ঘটনা ঘটছে? অভয়ার পাড়ায়। অভয়ার বাবা মা আজ দেখলাম
সাংবাদিকদের সামনে বলছেন যে তৃণমূলী গুন্ডারা পাড়ায় এমন একটা পরিবেশ সৃষ্টি করেছে যেখানে প্রতিবেশীরা তাদের সঙ্গে কথা বলতে ভয় পায়, এড়িয়ে চলে। এমনকি বাজারে গেলেও দোকানি কোনো পণ্য বেচার আগে 10 বার ভেবে নেয়। এখন মন্ত্রী মশাই বলেছেন এসব তাদের জমানায় ঘটেই না। অর্থাৎ একটা মেয়ে হারানো অসহায় বাপ মায়ের এই খেদোক্তি সম্পূর্ণ মিথ্যা, আর তিনি যাহা বলিতেছেন তাহাই সত্য। এটাই আমাদের মেনে নিতে হবে। দেখুন, ওই পানিহাটি তল্লাট বড় গোলমেলে জায়গা। ওখানে একটা মস্ত বড় বস্ত্র বিপণী আছে, আমি নাম ইচ্ছে করেই করছি না। তার মালিকের সঙ্গে আমার দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্ক। ভদ্রলোক দিলখোলা, গান বাজনা ভালোবাসেন, গাছগাছালি আর তার চেয়েও বেশি ভালোবাসেন। আর যখন তখন পায়ের তলায় সর্ষে আছে, গোটা পৃথিবী প্রদক্ষিণ করে। তার দোকানের সামনে সিপিএম জমানায় একদা সিআইটিউর গুন্ডারা এমন সব কাজ করেছিল যে তিনি সেই সূত্রেই আনন্দবাজার অফিসে আমার কাছে এসেছিলেন এবং আমি সাধ্যমতো তাকে সাহায্য করেছিলাম, এবং তার ফলে সিটুর উপদ্রব স্তিমিত হয়ে গেছিল। সেই ভদ্রলোক বেশ কিছুদিন আগে আমি ইউটিউব করছি শুনে আমাকে ফোন করেন, কেমন আছেন টাছেন ইত্যাদি বলার পর তিনি নিজে থেকেই বলেন, সুমনবাবু, আমি আপনার বাংলা স্ফিয়ার নিয়মিত দেখি, আমি আপনার চ্যানেলে আমার বিজ্ঞাপন দিতে চাই। দেখুন, আমি তো কোনো কমার্শিয়াল অ্যাড স্বতন্ত্রভাবে ব্রডকাস্ট করি না। আপনি আমার দীর্ঘদিনের বন্ধু, আপনি যদি চান আমি ভেবে দেখতে পারি। তারপরে দেখি ওই ভদ্রলোক আর রা কাটছেন না। আমিও ভুলে গেছি। হঠাৎ একদিন তার সঙ্গে দেখা, এবং হঠাৎ আমার মনে পড়ে গেল যে কি হলো মশাই, আপনি নিজে টেলিফোন করে বিরাট দয়ার সাগর হয়ে আমাকে প্রস্তাব দিলেন বিজ্ঞাপন দেওয়ার, তারপরে বেমালুম ছোটে চেপে গেলেন। তিনি মুখটা নিচু করে প্রায় আমার কানে কানে এসে বললেন, সোহনবাবু, কিছু মনে করবেন না, আপনার চ্যানেলে বিজ্ঞাপন দিলে এই তৃণমূলীরা আর আমাকে এখানে ব্যবসা করতেই দেবে না। সেই তল্লাটের মেয়ে অভয়া, সেই তল্লাটে তাদের একটা অসহায় বাপ মাকে একঘরে করেছেন এই তৃণমূলী দুর্বৃত্তদের শাসানি। এর চাইতে নিখাদ সত্য কথা আর কিচ্ছু হতে পারে না। এবং ওই পাড়ার এবং ওই তল্লাটের এমএলএ, সিপিএম থেকে আসা এক দলছুট নেতার অভয়ার মৃত্যুর পরের দিনে কি ভূমিকা ছিল আমরা সেটা নিজের চোখে দেখেছি। কার্যত অভয়ার দেহ ছিনতাই করে নিয়ে এই তৃণমূলী গুন্ডারা একেবারে বুড়ি ছোঁয়ার মতো করে তার বাড়িতে কিছুক্ষণ রেখে যত তাড়াতাড়ি সম্ভব নিমতলা শ্মশান ঘাটে নিয়ে গিয়ে
অপেক্ষমান সব দেহগুলোকে টপকে যেন 5 মিনিট দেরি হয়ে গেলে চাকরি চলে যাবে, এই রকম ভীত সন্ত্রস্ত অবস্থায় বেচারা মেয়েটার দেহ দাহ করে দিয়েছিল। এবং এরা দাহ করে দিয়েছিল বলেই এই যুদ্ধকালীন তৎপরতায় এবং দুর্বৃত্তসুলভ মনোভাব নিয়ে অভয়ার সেকেন্ড পোস্টমর্টেম করা সম্ভব হয়নি। একবার যদি সেটা সম্ভব হতো তাহলে এত গল্প দাঁড়াতোই না। সিবিআই কতটা সেটিংয়ের কারণে নিষ্ক্রিয় হয়ে আছে, কতটা অপদার্থতার কারণে, আর কতটা সত্যিই অসহায়তার কারণে আমি তা বলতে পারবো না। কিন্তু আমরা তো জানি মঞ্চে সিবিআই এর প্রবেশ ঘটেছিল বেশ কিছুদিন পরে। ততক্ষণে আসল জায়গার টেলিফোন থেকে এসে, যাতে কোনো রকম সাক্ষ্য প্রমাণ না থাকে, চেটে পুটে সাফ করে দেওয়া হয়েছিল। কারা দিয়েছিল, কাদের নির্দেশে দিয়েছিল? পরের দিন সকালবেলায় যেখানে এই ধরনের রহস্যজনক মৃত্যুর পরে দেহটাকে একটা সম্পূর্ণ সেফ এবং সিকিউরিটি জোনে রাখা দরকার, সেখানে আমরা দেখেছি এই তৃণমূলের নামে হাসপাতালে হাসপাতালে থ্রেট কালচার কায়েম করা বদমাইশদের দাপাদাপি। সুতরাং খুন ধর্ষণের ঘটনা কাগজে কলমে অত্যন্ত মর্মান্তিক, কিন্তু প্রসিকিউটেবল এভিডেন্স হাতে না পেলে কারুর পক্ষে চট করে হঠকারী সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। সিবিআই কিন্তু রাজ্য পুলিশও নয়, কলকাতা পুলিশও নয়। রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ কালীঘাট পাড়ার যে কোনো কুশীলবের কাছ থেকে একটা টেলিফোন এলে আইন কানুন নিয়ম নীতি সব কিছু জলাঞ্জলি দিয়ে তাকে বাঁচ দেওয়ার জন্য যা করার করবে। কিন্তু সিবিআই is constantly under radar and criticism of Supreme Court. So is ED. ED সম্পর্কে এই দুদিন আগেই সুপ্রিম কোর্টের বিচারপতি ভূঁইয়া বলেছেন, ইউ আর অ্যাক্টিং লাইক এ ক্রুক। এর চেয়ে বড় ভর্ৎসনা একটা কেন্দ্রীয় এজেন্সির কাছে কি হতে পারে? সুতরাং আমার ষড়যন্ত্রের তত্ত্ব আমাকে স্যুট করে বলে সেটাকেই আমি বিশ্বাস করব, সেটিংয়ের তত্ত্ব প্রচার করব, আমি চট করে এতদিন পেশাদার সাংবাদিকতা করার সুবাদে সেটা করতে রাজি নই। কিন্তু সে তো গেল অন্য কথা। এই কথাটা আমি বারবার বলছি এই কারণে যে এই একটা মৃত্যু নিয়ে গোটা বাংলার বাইরে থাকা বঙ্গ সমাজ কিভাবে উদ্বেল হয়েছিল, এখনো হচ্ছে, হয়তো ভবিষ্যতেও হবে, সেটা সিজিও কমপ্লেক্সে বসে সিবিআই অফিসাররা দেখেন না, বোঝেন না, উপলব্ধি করেন না, একথা মনে করার কোনো কারণই নেই। কিন্তু ওই হলো আসল গাঁট, সব ধুয়ে মুছে সাফ করে দেওয়া হয়েছে। এই যেখানে সত্য, সেখানে বাবা মা কিন্তু লড়াইটা ছাড়ছেন না। তারা দরজায় দরজায় যাচ্ছেন,
হেন দরজা নেই যে দরজায় তারা কড়া নাড়েননি। আদালতে তো মামলা হচ্ছেই। তার চেয়েও বড় কথা, কখনো তারা বাম নেতাদের সঙ্গে কথা বলছেন, কখনো বিজেপি নেতাদের, কখনো আরএসএস নেতাদের। এই তো দিল্লি গেছিলেন এই আশায় যে হয়তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের সঙ্গে দেখা করলেও করতে পারেন। তারা যে they were taken for a ride, এটা তারা বুঝতেই পারেননি। কিন্তু লড়াইটা তারা জারি রেখেছেন এবং তাদের এই প্রত্যয় দেখে যে কোনো দুর্বৃত্তের বুক কাঁপতে বাধ্য। কেননা আজকে হচ্ছে না বলে 6 মাস পরে, 1 বছর পরে হবে না, এমনটাও কিন্তু নয়। যে কথা শুভেন্দু বারবার বলছিল যে এই বেলেঘাটার অভিজিতের কেসটা এতদিন পরে তাদের পরিবার যে লেগে থেকে এই কাজটা করাবে, সেটা পরেশ পাল বা ওই কি যেন আরেকজন সাহা আছেন, তারা বুঝতেই পারেনি। তারা ধরে নিয়েছিলেন চ্যাপ্টার ইজ ক্লোজড। সুতরাং ধর্মের কল কবে বাতাসে নড়বে তা বলতে পারি না, কিন্তু একদিন নড়তেও পারে, এই আশায় বুক বেঁধেই কিন্তু এই দম্পতি, বয়স্ক দম্পতি দরজায় দরজায় ফিরছেন। গতকাল তারা কিন্তু কোনো রাজনৈতিক দলের মধ্যে তারতম্য করছেন না। গতকাল জুনিয়র ডাক্তারদের সভায় গেছেন, আজকে শুভেন্দুর সঙ্গে হেঁটেছেন। পুলিশের ডান্ডা মাথায় না পড়লে অভয়া মঞ্চ বিকেলে হাজরা পার্কে যে সমাবেশের আয়োজন করেছিল সেখানেও অবশ্যই থাকতেন। কিন্তু তাদের সঙ্গে আজ পুলিশ যে আচরণ করেছে, যেভাবে অভয়ার মাকে মাটিতে ফেলে মেরেছে, ফলত তার কপাল ফুলে গেছে, তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, স্ক্যান হচ্ছে, আনুষঙ্গিক আরো অনেক কিছু হবে। তার বাবা বলেছেন বাবাও মার খেয়েছেন। দেখুন, অভয়ার মা যদি মমতা বন্দ্যোপাধ্যায় হতেন তাহলে সহসা ওই হাসপাতাল থেকে বেরোতেনই না। ডাক্তার যদি ডিসচার্জ সার্টিফিকেট দিতে চায় তাহলেও তিনি চেঁচামেচি করে ডাক্তারকে হুমকি দিয়ে বলে দিতেন খবরদার ডিসচার্জ সার্টিফিকেট লিখবেন না। এইভাবে হাসপাতালে বন্দি থেকে সিপিএমের পুলিশ তাকে নিগ্রহ করেছে বলে গোটা বাংলা জুড়ে তিনি সহানুভূতির তৈরি করার চেষ্টা করতেন। আর তারপর যখন বেরোতেন তখন দেখতেন কপালে মাথায় তো ব্যান্ডেজ আছেই, হাতে পায়েও ব্যান্ডেজ নিয়ে তিনি বাড়ি ফিরছেন। কিন্তু অভয়ার মা তো অসহায় এক রমণী, একমাত্র কন্যাহারা। তিনি তো রাজনীতির, নাটকের এসব ছলাকলা জানেনও না, জানতে চানও না। কিন্তু আমি তাকে অনুরোধ করছি, যে খেলাতে যে প্রতিপক্ষ কাত হয়, এবার আপনারা সেই খেলাটাই খেলুন। প্লে দ্য ভিকটিম কার্ড টু দ্য হিল্ট।
এই যে রাজনৈতিক নেতাদের দরজায় দরজায় না গিয়ে জেলা জুড়ে যত নাগরিক মঞ্চ আছে, সিভিল সোসাইটির মঞ্চ আছে, নাটকের মঞ্চ আছে, সেখানে গিয়ে বলুন আপনাদের নিগ্রহের কথা। যত বলবেন দেখবেন একদিকে যেমন মনের ভার কমবে, অন্যদিকে তেমনি যে উদ্দেশ্যে এখন আপনারা কখনো হাঁটছেন, কখনো দিল্লি যাচ্ছেন, কখনো আদালতে যাচ্ছেন, সেটা অনেকখানি সফল হলেও হতে পারে। পলিটিশিয়ানদের হাত ধরে এই নবান্নের নৃশংস শাসকের কে আপনি সবক শেখাতে পারবেন না। কিন্তু আজ আপনারাই নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে গেছেন সমাজের বিবেককে জাগ্রত করার। আমরা জানি যে এই রকম হেনস্থা, এই রকম ঘটনা পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের আর কোথাও ঘটতেই পারে না। ভিকটিমের ফ্যামিলি, তাকে কোথায় পুলিশ একেবারে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে রাখবে? কেননা দে আর দ্য ভাইটাল অ্যাসেটস। তাদের কিছু হলে পুলিশের সাড়ে সর্বনাশ হওয়া ছাড়া কোনো গতি নেই। সে তো হলোই না, ডাক্তারগুলোও তার ধারে পাচ্ছে ছিল না তাদের। উল্টে মেয়ের ধর্ষণ এবং খুনের বিচার চাইতে গিয়ে মাকে কলকাতার কোনো একটা হাসপাতালে ভর্তি হতে হলো। এই যে, এবং পুলিশ যথারীতি, পুলিশ কোনোদিন কি বলে যে হ্যাঁ আমরা মেরেছি ইচ্ছে করে? কোনোদিন বলবে না। আমি জানি না কারুর কাছে তার ফুটেজ আছে কিনা, কিন্তু এটুকু জানি তাদের একেবারে না চিনেও যে অযথা মিথ্যা কথা বলে সহানুভূতি করায় যারা, নন্দীগ্রামে দরজার ধাক্কায় সামান্য চোট পাওয়ার পরে গোটা নির্বাচনী প্রচারে হুইল চেয়ারে বসে একটা পায়ের হাঁটু পর্যন্ত প্লাস্টার লাগিয়ে যারা ঘুরতে পারে, এই মহিলা তাদের মধ্যে পড়েন না। মানে রোজই আমি আমার হতাশার কথা ব্যক্ত করি। আজকে এই ঘটনা দেখার পরে এবং টেলিভিশনে আলোচনা করার পরে দেখছিলাম তৃণমূলীরা শুভেন্দুর হাতে খেলার জন্য অভয়ার বাবা মা সম্পর্কে হতাশা ব্যক্ত করছেন। আর আপনারা যে পিসি ভাইপোর হাতে খেলতে 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 রাজ্যটাকে উজাড় করে দিলেন, তার বেলা। নমস্কার, ভালো থাকবে।